ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ হিরো সিরিজ। আজকে যাকে আমরা ইন্ট্রোডিউস করব হিরো হিসেবে, লেটস সি সে কি করতে পারে। তার জন্য ঠিক একই রকমভাবে, হ্যাঁ ঠিক গেস করেছিস, যে আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে তাকে ইন্ট্রোডিউস করব। কিভাবে? আমি এক বোতল চাল নিয়েছি। আমি বোতলে করে জল খাই না, চাল খাই। এটা জয়জিৎ বলেছে। এখানে আমি আর একটা জিনিস নিয়েছি, দুটো চপস্টিক নিয়েছি। চাউমিন থেকে অনেক কষ্টে 1 টাকা করে জমিয়ে কিনেছিলাম। ভাবিস না এটা দিয়ে আমি খাই, ভেতো বাঙালি। এটা শুধুমাত্র শো অফ করার জন্য কিনেছিলাম, দেখলাম যে কাজে লাগানো যাক। এবার আমার একটা জিনিস, যে এটা এখানে রাখলাম, এই দুটো চপস্টিক দিয়ে আমি এই বোতলটাকে তুলবো কিভাবে, এবং এমনভাবে তুলবো যাতে আমার চাল না পড়ে যায়। হাত টাত কিচ্ছু লাগাতে পারবো না, কোনো এক্সটার্নাল ফোর্স কিছু অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে কোনো মতেই সম্ভব নয়। কিন্তু আমি যদি একটু লজিক লাগাই, তাহলে দুটো চপস্টিকের জায়গায় একটা চপস্টিক দিয়েও আমি কিন্তু কাজটা করে ফেলতে পারি। দুটো দিয়ে তো করতেই পারি আরামসে। এবার আমি ডাকছি এক্স স্টুডেন্ট ক্যামেরাম্যান জয়জিৎকে। এক্স স্টুডেন্ট অফ ক্যামেরা। হ্যালো গাইস, হ্যাঁ, কি করতে হবে ওইটা? এই দুটো চপস্টিক দিয়ে তুই তোল, মানে বোতলটাকে তুলতে হবে। নে 500 টাকা। হ্যাঁ 500 টাকা। হ্যাঁ 500 টাকা। কিন্তু যেন চাল না পড়ে। চাল না পড়ে? আচ্ছা দেখি চাল না পড়ে। হ্যাঁ কি? আরে সরি ভুল করে পড়ে গেল একটা তো। আচ্ছা ঠিক আছে, ট্রাই মাফ করা যায়। কি করে তুলবো? A few moments later. ও পারবো না, তুমি দেখাও। হ্যাঁ আমি চললাম, আমাদের ফিজিক্স হবে না, সরি। এক্স স্টুডেন্ট পাস করতে পারেনি। আমি যদি একটু লজিক লাগাই না, তাহলে আমি দুটো চপস্টিকের জায়গায় দুটো চপস্টিক দিয়ে তো হবেই, নিঃসন্দেহে হবে। আমি একটা দিয়েও কাজটা সেরে ফেলতে পারি। কি করে? জয়জিৎ 500 টাকা পেতে পেতেও থেকে গেল। আমি যদি এইটাকে যতটা জোর আছে আমি চেপে ঢোকালাম, আমি কিন্তু দেখ একটা চালও কিন্তু পড়েনি। নাও হিয়ার দ্য ম্যাজিক। এবার এটা কার জন্য সম্ভব হয়েছে? দ্যাট ইজ দ্য ফোর্স। কি ফোর্স? ফ্রিকশন, যেটা নিয়ে আজকে কথা বলবো। সো দ্য হিরো অফ আওয়ার সিরিজ, টুডে সিরিজ, ইজ ফ্রিকশন। লেটস স্টার্ট। আচ্ছা এবার দেখ, তোদের যে এক্সপেরিমেন্টটা আমি দেখালাম, যে বোতলের মধ্যে চাল ছিল, আমি সেখানে চপস্টিক ঢোকালাম, দিয়ে উঠালাম। এবারে ব্যাপারটা খুব ম্যাজিক লাগলেও ব্যাপারটার মধ্যে লজিক রয়েছে। সেটা কি? ফ্রিকশন। ফ্রিকশন ইজ নাথিং বাট আ ফোর্স। এবারে ফ্রিকশনের ক্ষেত্রে ওখানে ঘটনাটা কি ঘটেছিল দেখ। আমি যখন এই চপস্টিকটা ঢোকালাম ওর মধ্যে, খুব ফোর্সফুলি ঢুকিয়েছি, তাতে করে কি হয়েছে, ওই যে চপস্টিকের সঙ্গে যে চালের দানাগুলো না, ওগুলো একটা ফ্রিকশনাল ফোর্স ক্রিয়েট করেছে নিজেদের মধ্যে, যার ফলে চপস্টিকটা দিয়ে আমি বোতলটাকে ওঠাতে পেরেছি। এবার অ্যাকচুয়ালি এই জিনিসটা, ফ্রিকশনকে আমি এই হিরো সিরিজের মধ্যে ইনক্লুড করার একটা জিনিস আইডিয়া আমার মাথায় এলো। কারণ আমাদের যে ডিপি এর যে অফলাইন ব্যাচগুলো হয়, সেখানে ম্যাক্সিমাম আমাকে প্রশ্ন করেছে, ম্যাক্সিমাম ছেলেপুলে, যে দাদা লিমিটিং ফ্রিকশন কোথায় কাজে লাগবে, কাইনেটিক ফ্রিকশন কীভাবে কাজে লাগবে, একটা অঙ্কে লিমিটিং ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন দুটোই কীভাবে কাজে লেগে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এবার এই জিনিসটা না বোঝার একটাই কারণ, ফ্রিকশন আমরা ঠিকমতো জানি না। 2 নম্বর, লিমিটিং ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন, এই যে কথাগুলো, এই কথাগুলোর সঙ্গে আমরা খুব একটা অভ্যস্ত নই। সেই জিনিসটাকেই কাটানোর জন্য আজকের ক্লাসটা। আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ক্লাস 11-12 পড়তাম, তখন আমরা একটা কথা বলতাম, বোবা বেড়াল হাঁটতে পারে না। অলরেডি আমি অফলাইন ক্লাসেও বহুবার বলেছি এই একটা মজার জিনিস। এটা মানে বোবা বেড়াল মানে কি? সেই বেড়ালটা কথা বলতে পারে না। তাহলে কি, সে একটা বেড়াল কথা বলতে পারে না, সে বোবা, তার সঙ্গে হাঁটা চলার কি সম্পর্ক? না, এটা অ্যাকচুয়ালি এটা একটা মজার ধাঁধার মতো আর কি, ফিজিক্সের ধাঁধা বলতে পারিস, গুগলি। কীরকম না, আমরা জানি ফ্রিকশন F = μ×n, এটা আমরা জানি, পড়েওছি আমরা। সেক্ষেত্রে মিউটা কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলি আমরা। এবার এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি 0 হয়ে যায়, ফ্রিকশন যদি না থাকে, তো আমরা হাঁটতে পারবো না।
বোবা বেড়াল বেড়াল কিভাবে ডাকে? মিউ মিউ করে ডাকে। এবার বোবা বেড়াল মানে ডাকতে পারছে না, তার মানে মিউ আওয়াজটাও নেই, মানে মিউ ইকুয়ালস টু জিরো। মিউ জিরো মানে ফ্রিকশন জিরো। ফ্রিকশন জিরো মানে হাঁটা চলা তো সম্ভবই না, সে কারণে বলা হয় বোবা বেড়াল হাঁটতে পারে না। জোকস অফ আ পার্ট। এবার আমরা আসি, প্রথম আমাদের ফ্রিকশনটাকে আমরা দুটো ভাগে ভাঙি। একটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, আর একটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু ফ্রিকশনাল ফোর্স F ইকুয়ালস টু মিউ ইন্টু এন হয়, where n ইজ দ্য নর্মাল রিয়াকশন ফোর্স। আমি এরকম বসে আছি, তাহলে আমার n কোন দিকে কাজ করবে? ওপরের দিকে, ভার্টিক্যালি আপওয়ার্ড, হুইচ ইজ দ্য নর্মাল রিয়াকশন ফোর্স। যেটা আমার ওয়েটকে, যেটা কাজ করছে, ওয়েটটা কোন দিকে কাজ করছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একটা ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড একটা ফোর্সকে ব্যালেন্স করছে বলেই কিন্তু আমি এরকম সোজাসুজি বসে থাকতে পারছি। তো এই এনটা কিন্তু মিউ এর সঙ্গে মাল্টিপ্লাই হলে তবেই আমরা ফ্রিকশনাল ফোর্স পাই, যেটা এফ। দুটোর ক্ষেত্রেই কাজে লাগে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। আমি আজকে জানবো সেটাই। প্রথম আসি, স্ট্যাটিক ফ্রিকশনটা কি জিনিস আর কাইনেটিক ফ্রিকশনটা কি জিনিস। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে, স্ট্যাটিক মানে বুঝতে পারছি যে রেস্টের একটা ব্যাপার চলে আসছে। আমি এখানে চুপচাপ বসে আছি, এখানেও কিন্তু ফ্রিকশন কাজ করছে। এমন নয় যে আমি শুধু হেঁটে চলে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি, তার জন্যই শুধু ফ্রিকশন কাজ করবে, তা কিন্তু একদমই নয়। ফ্রিকশন সব জায়গাতেই কাজ করে। উইদাউট ফ্রিকশন আমরা কিন্তু কিছুই করতে পারবো না। আমি এখানে বসে আছি, এক্ষেত্রেও ফ্রিকশন কাজ করছে, হুইচ ইজ স্ট্যাটিক ফ্রিকশন। এখানে যদি ফ্রিকশন না থাকতো তাহলে আমিও ভারতনাট্যমের মতো এরকম দুলতাম, এটা তো করছি না। কারণ কি, এখানে ফ্রিকশন কাজ করছে, সেটাই হচ্ছে আমাদের এই স্ট্যাটিক ফ্রিকশন। এই স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম লিমিট হয়। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন জিনিসটা কি হলো? পাতি বাংলা কথায় বলতে গেলে, কোনো বডি যদি রেস্টে চলে আসতে চায়, থাকতে চায় রেস্টে, তার জন্য যে ফ্রিকশনটা কাজে লাগে তাকে বলছি স্ট্যাটিক ফ্রিকশন। এবার এই স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম লিমিট হয়, প্রত্যেকের তো একটা ম্যাক্সিমাম রেঞ্জ থাকে, তো স্ট্যাটিক ফ্রিকশনেরও আছে। সেই ম্যাক্সিমাম রেঞ্জটাকেই বলছি আমরা লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন, কারণ এইটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এরকে ক্রস করে যেতে পারবে না। আর কাইনেটিক ফ্রিকশন মানে কি? সাপোজ একটা বডি মোশনে রয়েছে, সেই মুহূর্তে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে মোশনে নেই, হয়তো সে পরে মোশনে যেতে পারে, তার গ্যারান্টি কেউ দিতে পারছে না। কাইনেটিক ফ্রিকশন হচ্ছে সে মোশনে থাকবেই, মোশনে থাকা অবস্থায় সে দৌড়চ্ছে, হাঁটছে, খেলছে, দিয়ে একটা রেস্টে চলে আসতে চাইছে, মানে সে যাতে পিছলে না পড়ে যায়, উইদাউট স্কিডিং সে যাতে নিজেকে স্টেবল রেখে মোশনে থাকতে পারে, তার জন্য যে ফ্রিকশনটা কাজ করবে, দ্যাট ইজ কাইনেটিক ফ্রিকশন। যেটার আরেকটা নাম কি, হুইচ ইজ দ্য অ্যানাদার নেম অফ কাইনেটিক ফ্রিকশন, দ্যাট ইজ দ্য স্লাইডিং ফ্রিকশন। স্লাইড করে যাতে না যায়, স্কিড করে যাতে না যায়, বডি মোশনে যাতে স্টেবল থাকতে পারে, তার জন্য যে ফ্রিকশনটা কাজ করে সেটাই হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিক আর কাইনেটিকের জিনিস। আমরা এবারে এই যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলছি না, মিউ, তোরা প্রত্যেকেই জানিস মিউ ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি অ্যান্ড ইউনিটলেস কোয়ান্টিটি। কারণ এখানে দেখ, আমি যদি মিউ ইকুয়ালস টু লিখি, মিউ ইকুয়ালস টু লিখতে পারি এফ বাই এন। এফটাও একটা ফোর্স, এনটাও একটা ফোর্স। এফটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এনটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। দুটোই ফোর্সের রেশিও নিউটন নিউটন বা ডাইন ডাইন কেটে কুটে যাবে, তাহলে এই মালটা পড়ে থাকছে কি ডাইমেনশনলেস হিসেবে। কিন্তু এবং সঙ্গে সাইমালটেনিয়াসলি আমরা যদি দেখি, এফ আর এন দুটোরই ডাইমেনশন তো হচ্ছে এম এল টি মাইনাস টু, ফোর্সের ডাইমেনশন। তাহলে এক্ষেত্রেও দেখ, ওপরেও এমএলটি মাইনাস টু, নিচেও এমএলটি মাইনাস টু, কেটে কুটে যাবে। তার মানে ইট ইজ আ কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইজ আ ডাইমেনশনলেস অ্যাজ ওয়েল অ্যাজ আ ইউনিটলেস কোয়ান্টিটি। এবার আমরা নর্মালি অঙ্ক করার ক্ষেত্রে দেখেছি যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুটা 1কে ক্রস করে যায় না, 1-এর নিচেই থাকে। কিন্তু কিছু এক্সেপশনাল কেস হয়, মানে 99% কেসে আমরা দেখি ওটাই, যে 1-এর বেশি হয়ে গেলে বুঝবো যে না ভাই ভুল এসছে ভ্যালু, যেটা হয় না। বাট কিছু এক্সেপশনও থাকে, যেরকম আমি বলছি ভ্যাকুয়ামে
দুটো যদি মেটাল স্ফিয়ার বা মেটাল প্লেট কিছু একটা নিস, তাদের মধ্যে যে এরকম টাচ করিয়ে রেখে দিলি, তার মানে ফ্রিকশন কাজ করছে দুজনের মধ্যে। তাহলে ওই যে ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন রয়েছে, ওই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুটা 10 পর্যন্ত হতে পারে। আমরা সায়েন্টিফিক ওয়েতে মেপে দেখেছি ওটা 10 পর্যন্ত হতে পারে। তার মানে দেখ 1-এর কম তো নয়, অনেক বেশি। আমি কপার যদি নিস, একই কন্ডিশনে তুই যদি ভ্যাকুয়ামে দুটো কপার প্লেট বা কপার বল কিছু একটা কপারের দুটো বডিকে কন্ট্যাক্টে রাখিস, তখন সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ফ্রিকশন কাজ করছে। বাট ইন দ্যাট কেস দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হুইচ ইজ অ্যাক্টিং বিটুইন দ্য টু বলস অফ কপার, সেক্ষেত্রে তার ভ্যালুটা প্রায় 1.6 এর কাছাকাছি হয়, 1-এর থেকে বেশি। আবার সেই কপারের জায়গায় তুই যদি দুটো গ্লাস বল রাখিস, তখন সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ এর ভ্যালুটা 1 হয়ে যায়, এক্স্যাক্টলি 1, মানে ইকুয়াল টু 1 হয়ে যায়। তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুটা যা খুশি হতে পারে, কিন্তু 99% কেসে 1-এর থেকে কমই হয়, এবং অঙ্ক করার ক্ষেত্রে আমরা তাই দেখি যে 1-এর থেকে কমই হচ্ছে। 1-এর থেকে বেশি হয়ে গেলে মানে বুঝতে হয় যে সেক্ষেত্রে অঙ্কটা ভুল এসছে। এই যে জিনিসগুলো বললাম না, এর উপরে একটা দুটো এক্সাম্পল দিয়ে দেখি যে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হলো কিনা। লিমিটিং ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, মানে কোথায় কিভাবে ইউজ করছি। ধর আমি বললাম একটা বডি ভি ভেলোসিটিতে ট্রাভেল করছে। প্রথমে সে রেস্টে ছিল, u equals to 0. From its rest position, it can start its motion by a velocity v, with a velocity v. এবার কোথা দিয়ে যাচ্ছে? একটা হরাইজন্টাল প্লেনে ট্রাভেল করছে। অবভিয়াসলি দ্যাট ইজ আ রাফ হরাইজন্টাল প্লেন, যেখানে আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা মাপছি কি মিউ। এই মিউটা কিন্তু হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, কারণ বডি তখন মোশনে আছে। মানে সেক্ষেত্রে আমরা দেখব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা আমরা হয় জানি। আমি ধরে নিলাম এস ডিস্টেন্সে ক্রস করছে, আমি এস এর ভ্যালুটা বার করতে চাইছি যে এস ইকুয়ালস টু কত। তখন সেক্ষেত্রে ইউটা তো 0 আমরা জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল, ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 2, এর জায়গায় কি লিখবো? আচ্ছা, এ এস থাকুক, এটা ওর মতো থাকুক, হলো। আবার মিউ ইকুয়ালস টু লিখি এ বাই জি। এটা কি করে এলো না? আমরা জানি মিউ ইকুয়ালস টু ট্যান থিটা, এটা তো আমরা জানি মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস। অ্যাক্সিলারেশন এইভাবে কাজ করছে, জি নিচের দিকে কাজ করে, এইভাবে কাজ করে। তাহলে দেখ থিটাটা যদি এইটা হয়, যেটা ভার্টিক্যালের সঙ্গে তৈরি হয়েছে, যে ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। থিটা যেদিকে থাকে তার অপোজিট সাইডটা হয় পারপেন্ডিকুলার, আর বেসটা এইটা হয়ে যাচ্ছে, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু এ বাই জি, দ্যাট মিনস মিউ ইকুয়ালস টু এ বাই জি। তাহলে এ ইকুয়ালস টু দেখ হয়ে গেল মিউ জি। তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 2, এর জায়গায় মিউ জি ইন্টু এস। তাহলে এস ইকুয়ালস টু হয়ে গেল ভি স্কোয়ার বাই 2 মিউ জি। বোঝা গেল? এবার অনেক সময় হয়, এটা আমি বললাম যে রেস্ট থেকে চালু হয়েছে, অনেক সময় হয় যে এরকম হতে পারতো যে সে একটা ভি ভেলোসিটিতে যাচ্ছে, দিয়ে একটা জায়গায় স্টপ করে গেছে, রেস্ট থেকে চালু হয়নি। তাহলে তখন সেক্ষেত্রে আমরা কি করতাম, যে বুঝতেই পারছি যে স্টপ হয়ে গেছে মানে কি রিটার্ডেশন আছে, তখন সেক্ষেত্রে ভি স্কোয়ারটা 0 হয়ে যেত, ইউ স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার হয়ে যেত, কারণ ভি ভেলোসিটি নিয়ে এসে যাচ্ছে। সো উই ক্যান সে দ্যাট ইটস ইনিশিয়াল ভেলোসিটি ইজ ভি। যেহেতু রিটার্ডেশন হচ্ছে, থেমে যাচ্ছে মানে রিটার্ডেশন হচ্ছে 2as। জিনিসটার উত্তর কিন্তু একই আসতো, এস ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2 মিউ জি। এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে, কারণ কি বডি মোশনে রয়েছে। এবারে একটু দেখা যাক স্ট্যাটিক ফ্রিকশন কেমন কাজ করে। কারণ কাইনেটিক ফ্রিকশনের বহু 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 এক্সাম্পল আমরা পাবো, বই খুললেই যত সামস আছে ম্যাক্সিমামই 99% হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের উপরে, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনকে কেউ পাত্তাও দেয় না। কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে ইম্পর্টেন্স কিন্তু দুজনেরই বেশি, কিন্তু ওইভাবে আমরা মানে শো করি না জিনিসটাকে। তো দেখা যাক আজকে আমরা একটু জাস্টিস ফর স্ট্যাটিক ফ্রিকশন দেখ। ধর আমি বললাম এরকম একটা রাফ
রোড আছে, ফ্রিকশন আছে, বুঝতেই পারছি, যত নাকামো করে বলার কিছু নেই। এইখানে একটা ট্রাক যাচ্ছে এইভাবে, এইভাবে একটা ট্রাক যাচ্ছে। এবারে এইখানে একটা আছে কি, এইটা ট্রাকটা মানে অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইখানে একটা বলে না ব্লক বা কিছু একটা সামান টাইপের কিছু রাখা আছে, যেটা ট্রাকটা লোড করেছে নিয়ে যাচ্ছে, ভার্টিক্যাল দেওয়ালের সঙ্গে সে চিপকে আছে। এবার প্রশ্ন হচ্ছে যে ট্রাকটা কত অ্যাক্সিলারেশন নিয়ে গেলে, মানে এই এ যে লিখেছি, কত অ্যাক্সিলারেশন নিয়ে এগোলে এই যে বডিটা আছে এর নিচের দিকে পড়ে যাবে না, এ স্টেবল থাকবে, ওরকম ভার্টিক্যাল যে আছে ওই রকমই লেগেই থাকবে গায়ের সঙ্গে, ট্রাকের গায়ে লেগেই থাকবে। দেখা যাক তাহলে এর নর্মাল রিয়াকশন ফোর্স এন এই দিকে কাজ করবে, এই দিকে ফোর্স কাজ করছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, যেটা নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করবে। বডির টেন্ডেন্সি, ও তো ভার্টিক্যালি দেওয়ালের সঙ্গে এভাবে চিপকে আছে, তাহলে ওর টেন্ডেন্সি কি হবে, ও নিচের দিকে পড়ে যাবে সব সময়। তাহলে এবার আমরা খুব ভালো করে জানি ফ্রিকশন ওই দিকেই কাজ করে, মোশন যেদিকে আছে তার উল্টো দিকে, যাতে ও রেজিস্ট করতে পারে মোশনকে, সেটা স্ট্যাটিক ফ্রিকশন হোক কিংবা কাইনেটিক ফ্রিকশন হোক। তাহলে এক্ষেত্রেও এর যেহেতু টেন্ডেন্সি নিচের দিকে পড়ে যাওয়া, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, উপরের দিকে, দ্যাট ইজ এফ। এইটা হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশন, কারণ সে বডিকে রেস্টে রাখতে চাইছে, মোশনে থাকলে তো সে ধপাস করে পড়ে যাবে। নিচের দিকে কি কাজ করছে, এমজি। তাহলে দেখ, আমি যদি ব্যালেন্স করে এই জিনিসটাকে, তাহলে এন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি এমজি। এবার দেখ আর কি হয়ে যাচ্ছে, এফ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, দেখ সরি আমি একটু ভুল লিখে ফেললাম এখানে, এন ইকুয়ালস টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, কারণ দেখ এন এর উল্টো দিকে এটা কাজ করছে, তাহলে অপোজিট ফোর্স আমরা ইকুয়েট করছি। আবার এফ এর উল্টো দিকে কে কাজ করছে, এমজি কাজ করছে, তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে দেখ এমজি। আবার এফ ইকুয়ালস টু হয় মিউ ইন্টু এন ইকুয়ালস টু হচ্ছে এমজি, এন ইকুয়ালস টু আবার দেখ এম এ, তাহলে দেখ মিউ এন এর জায়গায় এম এ বসিয়ে দিলাম ইকুয়ালস টু এমজি, বোথ সাইড এম এম কেটে কুটে গেল, তাহলে এ ইকুয়ালস টু পড়ে রইল দেখ জি বাই মিউ। তার মানে দেখ এই যে অ্যাক্সিলারেশনটা আমরা বের করলাম জি বাই মিউ, মিউটা কি না ওই ট্রাকের দেওয়ালের সঙ্গে যেখানে চিপকে আছে বডিটা, বডি এবং ট্রাকের দেওয়ালের মধ্যে যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা কাজ করছে সেটা হচ্ছে মিউ। এবারে তার মানে দেখ, হয় ট্রাকের অ্যাক্সিলারেশনটা জি বাই মিউর সমান হতে হবে কিংবা তার থেকে কম হতে হবে, মানে এর ভ্যালুটা হয় জি বাই মিউ এর থেকে কম হতে হবে আর নইলে বেশি হতে হবে। যদি এই অ্যাক্সিলারেশন নিয়ে চলে তবেই কিন্তু এ ওইভাবে চিপকে থাকতে পারবে, আর নইলে জাস্ট ফল। আর একটা এক্সাম্পল থেকে, আর একটা মজার এক্সাম্পল দেখা যায়। দেখ আমি বললাম তুই ধর রাত্রে গাড়ি চালাচ্ছিস, 4 হুইলার চালাচ্ছিস, ধর দুটো রিয়ার ভিউ ফাইন্ডার থাকে, তুই আয়না থাকে দেখতে পাস, ওর একটা রেঞ্জ থাকে। এবার আমি তোকে বললাম যে বলতো যে কত স্পিডে গাড়ি চালালে তোর অ্যাক্সিডেন্ট হবে না, মানে তুই সেফলি গাড়ি চালাতে পারবি। তখন তুই কি করলি, ফিজিক্সের হেল্প নিলি, সেটা কি স্ট্যাটিক ফ্রিকশন। মানে দেখ ব্যাপারটা কিরকম দাঁড়ায়, দেখ আমি ধরে নিলাম যে হেডলাইটটা আছে, হেডলাইটের রেঞ্জটা হচ্ছে রেঞ্জ অফ হেডলাইট, সেটা হচ্ছে স্মল ডি। যে গাড়িটা যাচ্ছে ধর, সেই গাড়িটা ভি ভেলোসিটিতে ট্রাভেল করছে, ঠিক আছে। আর গাড়ির মাসটা কত না এম। গাড়িটা যেটা যাচ্ছে তার সঙ্গে এই যে রোডটা, তার ফ্রিকশন কত না মিউ। আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার
একদম সোজা সাপটা হিসেব দেয়। আমি চাইছি বডিটাকে রেস্টে রেখে দেবো, মানে রেস্টে রেখে দেবো মানে কি, আমি যদি ব্রেক কষি, মানে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট থেকে থামাতে গেলে তো আমাকে ব্রেক কষতেই হবে, তার মানে গাড়িটা থেমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে স্ট্যাটিক কাজ করবে নাকি কাইনেটিক কাজ করবে? বুঝতেই পারছিস কাইনেটিক কাজ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা থামিয়ে দিচ্ছি মানে এটা 0 হয়ে যাচ্ছে এবং রিটার্ডেশন হচ্ছে, ভি ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে ইউ স্কোয়ারের জায়গায় হয়ে যাচ্ছে ভি স্কোয়ার, আর মাইনাসটার জায়গায় প্লাসের জায়গায় হয়ে যাবে কি মাইনাস। তাহলে হয়ে গেল দেখ 0 ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস 2a, এসের জায়গায় ডি লিখবো, হুইচ ইজ দ্য রেঞ্জ অফ হেডলাইট। এতটা ডিস্টেন্স পর্যন্ত হেডলাইটের আমি দেখতে পাবো লাইটটা পড়লে। একই রকমভাবে একটু আগে আমরা এ বার করলাম না, মিউ ইকুয়ালস টু এ বাই জি, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে মিউ জি বার করে দেখলাম। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখ 2, এর জায়গায় মিউ জি লিখলাম, ডি লিখলাম, তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখ √2 মিউ জি ডি। তার মানে দেখ এই ভেলোসিটিতে গাড়ি চালালে কিংবা এর থেকে কম ভেলোসিটি করে দিলেই আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। এবার ভি তার মানে হয়ে যাচ্ছে দেখ ভি লেস দেন ইকুয়ালস টু √2 মিউ জি ডি। এখন যদি আমি কেত মেরে গাড়ি চালাতে যাই, হ্যাঁ ফাটিয়ে গাড়ি চালাচ্ছি একদম, ঠিক আছে, ভগবানও আমাকে ফাটিয়ে দেবে, বুঝতে পারবি যে এর থেকে বেশি স্পিড হয়ে যাওয়া মানে রাতের বেলায় তোর পাশের বাড়ি বুঝে গেছে যে একটা পাবদা মাছের নেমন্তন্ন পেয়ে গেছে 13 দিনের মাথায়, বুঝতে পেরেছিস? তো যাতে চোখে তুলসী পাতা না রাখতে হয়, মাথায় রাখবি ফিজিক্স ইজ এভরিওয়্যার, এবং সেটাকে কাজে লাগিয়েই আমাদের লাইফটাকে লং লাস্টিং করতে হবে। তার মানে কি ভি এর ভ্যালু এর থেকে কম হতে হবে বা এর সমান হতে হবে, তবে কি আমি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে ফিরে আসতে পারবো, আদারওয়াইজ গন ফট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।